আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আজকে আমরা কথা বলবো এই যে এখন নিয়োগ বদলি ইত্যাদি হচ্ছে, এটি লটারির মাধ্যমে হচ্ছে। একসময় কথা ছিল যে কোটা নয় মেধা এবং যে আন্দোলন হয়েছে সেটার কোটা দূর করার জন্যই আন্দোলন হয়েছে। কিন্তু সেই কোটা বাদ দিয়ে এখন মেধায় নিয়োগ হচ্ছে কিনা বা বদলি, পদোন্নতি, পদায়ন এগুলো হচ্ছে কিনা? এই বিষয়ে আমরা কথা বলবো। বিশেষ করে নির্বাচনের আগে আমাদের সঙ্গে কথা বলার জন্য রয়েছেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ, তিনি সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আরো রয়েছেন সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, তিনি বিএনপি নেত্রী এবং সাবেক সংসদ সদস্য। আমরা আশরাফি পাপিয়া আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা দেখলাম যে ৬৪ জেলার এসপি নিয়োগ দেওয়া হয়েছে লটারির মাধ্যমে, ১৬৬ জেলায় ইউনো নিয়োগ দেওয়া হয়েছে লটারির মাধ্যমে, আবার ৫২৭ জন ওসিকে বদলি করা হয়েছে লটারির মাধ্যমে, ডিসি ১৫ জন হঠাৎ করে বদলি করা হয়েছে। এই বদলি নিয়োগগুলোকে আপনি এই নির্বাচনের আগে এই সরকারের কিভাবে দেখেন? আমি প্রথমে দেখে দিচ্ছি এটা সরকারের একটা সেট আপ, একটা তারা তাদের মন মতো একটা সেট আপ করছে। এবং সেট আপটা আমি আমি চাঁপাইনবাবগঞ্জ দিয়ে শুরু যদি করি, তাহলে সেট আপটা হচ্ছে জামাত ইসলামের সেট আপ। এখন চাঁপাইনবাবগঞ্জের সাথে জামাত ইসলামের ওখানে সেকেন্ড হয়, যদিও ভোটের ডিফারেন্সটা অনেক থাকে। ৫ই আগস্টের পরপর দুইটা ডিসি এইভাবে ইসলামী ছাত্র শিবির করা চলে গেল। আর লটারি আর মেধা, এটা পৃথিবীর যে বিশ্বাস করুক, আমি ব্যক্তি পাপিয়া, আমার শিক্ষাগত যোগ্যতা, মেধা, স্বাধীনতা, বিবেক দিয়ে আমি মনে করি এখানে মেধার কোনো বিকাশ ঘটে নাই। তদবির এবং একটি বিশেষ দলকে লাভবান করানোর জন্য একটি বিশেষ প্রক্রিয়া ডক্টর ইউনূস সাহেব নিজে ব্যক্তিগতভাবে গ্রহণ করেছেন। জি, আপনার এবং কাছে আসবো। আমরা অ্যাডভোকেট মনজিল মোরশেদ পাপিয়া বললেন তার অভিজ্ঞতার কথা। তো আমার বক্তব্য হচ্ছে এই লটারির মাধ্যমে কি মেধা নিশ্চিত করা যায়? তো লটারি দিয়ে আসলে কি হয়? এটা কেমন প্রক্রিয়া? কখনো দেখেছেন? আপনি দেখেছেন যে একজন চিকিৎসকের কাছে যখন আপনি যাবেন, তখন যদি আপনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক না হয়, তাহলে ওই ডাক্তারের হাতে কিন্তু আপনার অনেক মৃত্যু হয়, তাই না? এটা স্বাভাবিক। তা প্রশাসনে আপনি যদি লটারিতে যদি লোক নিয়োগ করেন, তাহলে সেক্ষেত্রে সেই লটারি লোকের মাধ্যমে প্রশাসন যে সঠিকভাবে প্রশাসনিক প্রক্রিয়া দায়িত্ব পালন করবে, এটা কোনোভাবেই বলার সুযোগ নাই। আমার কাছে মনে হয় যে আপনারা যেভাবে যাচ্ছেন, এই সংসদ নির্বাচনে এত যে আমাদের মধ্যে বিরোধ হচ্ছে, এত কিছু হচ্ছে, এই জায়গাটা না জানি কবে আবার বলে দেয় যে লটারিতে সংসদ সদস্য হয়ে যাবে। এটিও আমার একটা সন্দেহ এখন। কারণ বাংলাদেশে তো সব সম্ভবের দেশ এইটা। আর আপনার এই যে লটারির কথাটা বললেন, অনেক মেধাবী ছেলে যারা তারা কিন্তু বাদ পড়ে যাবে। তো এটার মাধ্যমে আপনি কি মেসেজ দিচ্ছেন? এবং এই সরকারের এই ধরনের পরিকল্পনা, এই ধরনের প্রস্তাব যারা দেয়, তারা আমি মনে করি যে পরিকল্পিতভাবে এই রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ, তো আগে আমাদের পার্লামেন্ট বলেন, তারপরে প্রশাসন, জুডিশিয়ারি, আপনার মোটামুটি সব প্রতিষ্ঠানকে আপনি ধ্বংস করেছেন। কিন্তু এর মধ্যে এই যে পরিকল্পিতভাবে বর্তমানে আবার সর্বশেষ ব্রেকটা প্রশাসনের মধ্যে দেওয়া হলো এই লটারির মাধ্যমে, এই পদোন্নতি আপনার ট্রান্সফার করে, এটির মাধ্যমে আপনার সর্বশেষ ব্রেকটা প্রশাসনে দেওয়া হলো, যে প্রশাসনে আর মেধার কোনো আপনার ক্রেডিট থাকবে না, মেধার কোনো যোগ্যতা থাকবে না। তো আশরাফি পাপিয়া সে যেটা জানতে চাই, তো আপনি তো একটি রাজনৈতিক দলের সদস্য, বিএনপি, জামায়াত ইসলামী আছে, এনসিপি আছে। যে এই লটারি পদ্ধতি, এটা কারা চাইলো? আপনারা কি চেয়েছেন বা অন্য কোনো দল কি চেয়েছে? মানে হঠাৎ করে আসলো কোথা এটা থেকে? এটা অন্য দল কানে কানে, ওদের তো চুপি চুপি বলো, কেউ জেনে যাবে। মনে মনে একটা কথা, যমুনার সামনে আলটিমেটাম হয় ভিন্ন। তো মনের কথাটা বাস্তবায়ন করার সময় যমুনা ঘেরাও হয়। এখন মনে কি বলে সেটা যমুনা ঘেরাও হওয়ার পর আমরা বুঝতে পারি। এখন লটারি তো ওনারা অবশ্যই চেয়েছেন। লটারি লটারিতে দেওয়ার কথা ছিল। কোথায় লটারি হলো? জামাতের আমিরটা একটা শফিক সাহেবই বলেছে। দেখেন, এখানে আমি আরেকটু বলতে চাই, মেধা না কোটা। যে মেধার জন্য যুদ্ধ হলো এবং ১৪০০ ছেলে মারা গেল, সেইখানে দেখেন এই যে যাকে বর্তমান যে ডিসি চাঁপাইনবাবগঞ্জের, একটা নিয়ে আমি বলি, শাহাদাত হোসেন মাসুদ, উনি কিন্তু সোশ্যাল ইসলামিক ব্যাংকের কর্মকর্তা ছিলেন। এবং উনি সোশ্যাল ইসলামিক ব্যাংকটা হচ্ছে জামাত ইসলামের একটি প্রতিষ্ঠান, স্বীকৃত প্রতিষ্ঠান। ইসলামী ছাত্র শিবির ছাড়া ওখানে চাকরি 99% কেন এর আর কেউ পায় কিনা আমার জানা নাই। তো সেইখানে ইনারা বিসিএস দিয়ে আসলেন ইকোনমি ক্যাডার হিসেবে, মাত্র 500 না 600 মার্কসের পরীক্ষা। আর যারা হচ্ছে আপনার অ্যাডমিন ক্যাডারে থাকতেছে, তাদেরকে 1100 মার্কের পরীক্ষা দিয়ে বিসিএস এ উত্তীর্ণ হতে হচ্ছে। এবং তাদের সবচেয়ে আইন, রাজস্ব এবং ভূমির ব্যাপারে, এই তিনটা ব্যাপারে যারা অ্যাডমিন ক্যাডারে, তাদের 1100 মার্কসের শুধু পরীক্ষা তা না, এই তিনটা ব্যাপারে ব্যাপক প্রশিক্ষণ থাকে।
এখন একটা সোশ্যাল ইসলামিক ব্যাংকের কর্মকর্তা বিসিএস দিলেন, বিসিএস দিয়ে উনি ইকোনমিক ক্যাডার হিসেবে ঢুকলেন এবং অ্যাডমিন ক্যাডারে আত্মীকরণ করা হলো। তাহলে মার্কসের পরীক্ষাও কম হচ্ছে, কোথায় 1100 আর কোথায় 600 কি 500 মার্কস। তারপরে আইন রাজস্ব ভূমি এই ব্যাপারে নাই, তাহলে মেধাটা কোথায় থাকলো আপনি বলেন? 1100 মার্কসের পরীক্ষায় অ্যালাউ হওয়াটা মেধা না 600 মার্কের কি 500 মার্কের পরীক্ষায় অ্যালাউ হওয়াটা মেধা? কিন্তু আমি আরেকটা প্রশ্ন করতে চাই আপনাকে, সেটি ওনার কথাই উঠে এসেছে যে উনি যদি বলেন যে জামায়াতের প্রভাব ওখানে বিস্তার, আবার অন্যরা কিন্তু বলছেন যে বিএনপির প্রভাব, জামাত বলছে তাই, এনসিপি বলছে অন্যদের প্রভাব। তাহলে প্রশাসন কি রাজনৈতিক প্রভাব মুক্ত হয়েছে? এখানে কি রাজনীতির বাইরে কোনো নিয়োগ সম্ভব বা হয়েছে? ঢাকা শহরে একটা সবচেয়ে নামকরা স্কুল আছে, ভিকারুননিসা স্কুল। সেই ভিকারুননিসা স্কুলে যখন ভর্তি হইতে হয় তখন তাদেরকে অনেক প্রস্তুতি নিয়ে পরীক্ষা হইতে হয় এবং প্রত্যেকটা মেয়ে ওই সমস্ত সময় যারা ভালো রেজাল্ট করেছে সব জায়গায় তারা সাকসেসফুলি হয়েছে। কিন্তু এক সময় দেখা গেল কিছু লোক তারা ভর্তি হইতে পারছেন না, তখন তারা এইখানে আসলেন লটারির দাবি নিয়ে এবং সেই ভিকারুননিসায় কয়েক বছর আগে থেকে লটারি শুরু হলো। আজকে ভিকারুননিসার অবস্থানটা দেখেন, শিক্ষা ব্যবস্থায় ওই স্কুল আর 1 নম্বরে নাই এখন। তা আপনি লটারিতে যখন দিবেন তখন সেখানে তো মেধার ওই যে পাপিয়াবা যেটা বললেন সেখানে তো আমাদেরকে বলতে হয় তাহলে এই সরকার জুলাইয়ের যে স্লোগান ছিল সেই স্লোগানের পরিপন্থী ভাবে জুলাই যে যারা মানে পরিকল্পনা করেছেন বা যারা জুলাই সংগ্রাম করেছেন তাদের বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তারা কিন্তু কেউ কথা বলছেন না। এবং এখানে আরেকটা কথা বললেন যে যমুনার সামনে স্লোগান হয়, কখন হয়? যেটা হলো যমুনার ভিতরে, এটাই যমুনার বাইরে স্লোগান হয়। অর্থাৎ ওইটাই থাকে যেটা বাইরে একটা স্লোগান লাগবে, বাইরে একটা চাপ হইলে আমরা করে দেব, ভিতরে ভিতরে একা করাটা মুশকিল হয়ে যাচ্ছে, এই জায়গায় স্লোগানটা হয়। এটা তো আমরা সবাই দেখছি। আশরাফি পাপিয়া তো বলছিলেন আপনি যে জামায়াতের লোকজন প্রশাসনের বিভিন্ন জায়গায় এভাবে, তো বিএনপির লোকজন কি নাই? মানে এটা খালি কি জামায়াত? এখানে আমার ব্যাপারটা হচ্ছে কি ভাই, আপনি যদি আমাকে মানে একটা স্বচ্ছ দৃষ্টিভঙ্গির কথা বলেন, আমার ব্যক্তিগত ওপিনিয়ন যেটা, যেমন দেখেন আওয়ামী লীগের আমলে 18 সালে চাঁপাইনবাবগঞ্জে কিন্তু 2টো সিট বিএনপি পেয়েছে এবং যারা পেয়েছে তারা কোনো জাতীয় রাজনীতিতে সেভাবে তখন অংশগ্রহণের মধ্যেও নাই, কি বাংলাদেশের একবারে সভা সমিতি সেমিনারে মিটিং মিছিল করে যে খুব প্রমিনেন্ট ফেস তা কিন্তু না। এটা হয়েছিল কেন? প্রশাসনের নিরপেক্ষতার জন্য। দুর্ভাগ্যজনক হলে সত্য যে এই সরকার কত তথ্যহীন, যে একটা জেলাতে কোথায় কোথায় বিএনপি 5 জন জিতলো এইটা কোনো প্রকার তদারকি ছাড়াই ওই এসপি কে ওএসডি দিয়ে দিল এবং 2 দিন পর হয়তো তাকে বাধ্যতামূলক অপসারণে দিয়ে দিবে। তাহলে মানুষ নিরপেক্ষভাবে কাজ করে পুরস্কারের চেয়ে তিরস্কার বেশি পাচ্ছে। মঞ্জিল মোর্শেদ, গত বছরের অক্টোবরের দিকে একটা অভিযোগ উঠছিল যে ডিসি নিয়োগেও ঘুষ বাণিজ্য, সেটি তদন্ত হয়েছে, কিন্তু আমরা তদন্ত শুনেছি যে তদন্তে অভিযোগ প্রমাণ হয়নি এবং কারাই ঘুষ বাণিজ্যের মাধ্যমে ডিসি নিয়োগ তার অনেক তথ্য প্রমাণ। কিন্তু এটি কি সরকার স্পষ্ট করেছে আসলে ঘুষ হয়েছে কি হয় নাই? আপনি কি মনে করেন? না, সরকার স্পষ্ট করলে তো আপনারা জানতেন ফার্স্ট, আপনাদের মাধ্যমে আমরা জানতাম। স্পষ্ট করে না, এটা স্পষ্ট হবেও না। কারণ আপনার যখন এই যে কথা বন্দোবস্তের কথা বললেন পাপিয়াপা, দেখেন বন্দোবস্তের কথা বলেই কিন্তু জনগণকে আকৃষ্ট করা হয়েছিল। বন্দোবস্ত অবশ্য 5ই আগস্টের আগে বলা হয় নাই। 5ই আগস্টের আগের কথা ছিল নির্বাচনে সরকার দলীয়ভাবে ক্ষমতায় থাকার জন্য নির্বাচন ব্যবস্থাকে ভেঙে দিয়েছে, গণতন্ত্রের জন্য আমাদের দরকার পক্ষ নির্বাচন, এটা একটা। আর হইলো কোটা, তো কোটাও কিন্তু করে কোর্টের রায়ের পরে সেগুলো তো অনেকটা সমাধান হয়ে গেছিল, কিন্তু পরবর্তীকালে আসলো 5ই আগস্টের ব্যাপার এবং তারপরে এসে এই বন্দোবস্তের কথা বলা হলো। এবং বন্দোবস্তের ফাঁকে আমরা দেখলাম মূলত অ্যাকচুয়ালি যে কাজটা সামনে এসেছে সেটা হলো যারা এই পরিবর্তনের জন্য রাস্তায় নেমেছিল তাদের মধ্যে ক্ষুদ্র একটা অংশ, তারা তাদের যে রাজনৈতিক চাল, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং 72-এর সংবিধান, এগুলোকে টার্গেট করে তারা মূলত এই নতুন বন্দোবস্তের কথা বলেছিল। কিন্তু সেটা হলো এবং চেষ্টাও করেছিল, কিন্তু বিএনপির মতো একটা দল, তারা যেহেতু একটা বড় দল, তারা মুক্তিযুদ্ধের সাপোর্টার এবং সেই জন্য তারা যখন বলল যে না, সে মুক্তিযুদ্ধের পরিবর্তন, 71-এর 72-এর সংবিধান পরিবর্তন, এগুলো আমরা রাজি না, তারপরে তারা আস্তে আস্তে পিছু হটলো এবং পিছু হটার পরে এখনো তাদের টার্গেট যে নির্বাচনের মাধ্যমে কিভাবে ক্ষমতায় কোনোভাবে গিয়ে যদি এই 72-এর সংবিধানকে বাতিল করা যায়, মুক্তিযুদ্ধকে পুছে দেওয়া যায়,
ডিসেম্বর গত তারিখে গেল, 16ই ডিসেম্বর বিজয় দিবস। আপনি দেখেছেন সারা দেশে কোন জায়গার মানুষগুলো কি বলছে। তো আজকে এই স্বাধীনতার 55 বছর পরেও মুক্তিযুদ্ধকে নিয়ে এখনো আপনার ন্যাক্কারজনক ভাবে বক্তব্য দেওয়া হয়। মুক্তিযোদ্ধাদের কবরে আপনি দেখেছেন 16ই ডিসেম্বর কবরে আগুন দিয়েছে। কি ক্ষোভ তাদের। তো এই জায়গাগুলোতে আমি বলবো আমরা একটা ভয়াবহ রাজনৈতিক পরিস্থিতিতে আছি। আজকে যে অবস্থা এসছে, একটা বিচারক একজন জামিন দিলে তার ব্যাপারেও ফেসবুকে যে সমস্ত কথা বলা হয়, একটা রায় দিলেও যে সমস্ত কথা বলা হয়, কোনো বিচারকরা কোনো রায় আর দিবেন না, দিতে পারবেন না। তো এটা যদি হয় তাহলে আমাদের বিচার বিভাগের অবস্থা কি হবে? আর বিচার বিভাগ যদি দুর্বল ভঙ্গুর হয়ে যায় তাহলে রাষ্ট্রের অস্তিত্ব থাকে না, এটা তো আমরা জানি। অতএব রাষ্ট্রকে আমরা কই নিয়ে যাচ্ছি সেগুলো আমাদের সবারই চিন্তা ভাবনা করা দরকার। আমি দেখি যে একমাত্র আমাদের সবাইকে টার্গেট করা উচিত নির্বাচন ছাড়া অন্য কোনো লাইনে যদি আমরা থাকি তাহলে কিন্তু আমরা রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে বিপন্নের মধ্যে পড়বো। আশরাফি পাপিয়া, তাহলে যেই প্রশাসন লটারির মাধ্যমে হলো, আপনি যে অভিযোগগুলো তুললেন, আবার বিভিন্ন জায়গায় চাপ, নানা পরিস্থিতি হচ্ছে, তো এই প্রশাসন দিয়ে, এই পুলিশ দিয়ে নির্বাচন কতটা নিরপেক্ষ হবে? লটারির প্রশাসন, লটারির পুলিশ, আর নানা পরিস্থিতির সৃষ্টি, তাতে কোনো আশঙ্কা দেখছেন কিনা? দুটি প্রশ্ন আপনার কাছে। দেখে, লটারিতে ডিসি নিয়োগ হয় নাই, মনমত ডিসি নিয়োগ হয়েছে। আর লটারিতে কে দেখছে? সাংবাদিকদের সামনে কি লটারি হচ্ছে? রাজনৈতিক দলের সামনে না হোক তাতে সমস্যা নেই, হওয়ার কথাও না। কিন্তু মিনিমাম বাংলাদেশের প্রত্যেকটা সংবাদপত্র সম্পাদক, তারপরে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সামনে যেটা হলে আপনার প্রমাণপত্র থাকতো যে আপনি লটারিতে হয়েছেন। দেখেন, এই সরকার মানুষের জীবনে নিরাপত্তা দিতে পারে নাই। একটা চুরি ডাকাতি ছিনতাই, এইটুকু এরা এই নিরাপত্তাটা জনগণকে দিতে পারে নাই। এত বড় একটা নির্বাচনে তাদের যেহেতু ইন্ধন আছে কয়েকজনের প্রতি, কয়েকটি সংগঠনের প্রতি, স্বাভাবিক, কারণ এই সরকারই তো নিরপেক্ষ না, এবং এই সরকারের যেহেতু কোনো সদিচ্ছা নাই নিরপেক্ষ নির্বাচন করার, স্বাভাবিক কারণে প্রশাসনকে তারা নিরপেক্ষ করার কোনো অধিকার, নৈতিক মনোবল, মেরুদণ্ড সোজা, তিনটার কোনোটাই তাদের ভেতর নাই। স্পষ্ট আপনার কথা। মঞ্জুল মোর্শেদ, পরিস্থিতি কি দেখছেন? প্রশাসন, এই রাজনৈতিক এই অচল অবস্থা মানে দ্বন্দ্বমুখর অবস্থা, আপনি কি দেখছেন সামনে নির্বাচন নিয়ে? সরকার নিরপেক্ষ না, এটা তো বিএনপি বলে না, এখন তো এটা এনসিপি বলছে, জামাত বলছে। এবং জামাত তো প্রথম বলছে যে এই সরকারের অধীনে আমরা এই যে না দিলে, আপনার যদি পার্লামেন্ট ইলেকশনে যদি আপনার প্রতিনিধিত্বশীল না হয় তাহলে আমরা যাব না। এবং শেষ পর্যায়ে কিন্তু যখন দেখছে যে ডক্টর ইউনূস সাহেব দৃঢ়চিত্ত, উনি নির্বাচন দিবেনই, তখন কিন্তু তারা আস্তে আস্তে ভোর পাল্টিয়েছে। এবং তখন তারা এই নির্বাচনের মধ্যে থেকে যেটা বলে প্রশাসনকে কিভাবে পকে আনা যায়, বা প্রশাসনকে করানো যায়, বা কিভাবে সিট বেশি পাওয়া যায়, বা কিভাবে নির্বাচন না হওয়া যায়, অনেক রকম প্রক্রিয়া সেটা সাধারণ মানুষ মনে করে যেটা চলছে। এই কারণেই আমাদের আশঙ্কা যে বিশেষ করে হাদিকে গুলি করার পরে এই প্রক্রিয়াটা এমন একটা লাইনে চলে গেছে যে আমরা কিন্তু সেই লাইনটাকে কোনোভাবেই ইগনোর করা উচিত না। আমরা কিন্তু দেশটাকে একটা ভয়াবহ পরিস্থিতিকে নিয়ে যাওয়ার জন্য প্রক্রিয়া এবং চিন্তা ভাবনা এবং অনেকের একটা ড্যাশিং পুশিং চলছে যে কোনো রকম যাতে নির্বাচন বাদ দিয়ে অন্য একটা কোনো লাইনে যাওয়া যায়। এবং সেটা যদি হয় সেটাই আমাদের জন্য আশঙ্কাজনক। তাহলে কিন্তু বাংলাদেশ আবার একটা অন্য জায়গায় পড়ে যাবে, যেখান থেকে বাংলাদেশকে তুলে আনা সব রাজনৈতিক দল মিলেও সেটা কতটুকু তুলতে পারবে, এটা আমি একটা আশঙ্কা প্রকাশ করছি। ধন্যবাদ অ্যাডভোকেট মঞ্জুল মোর্শেদ, ধন্যবাদ আসিফা আশরাফি পাপিয়া, ডয়চে ভেলেকে এই সময় দেওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।